আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে ২ মার্চ ২০২৬ আমরা পড়ছি প্রথম আলো। তো আপনারা একটু লক্ষ্য করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় খামেনি নিহত। তো এই হামলা চালায় মূলত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ এবং এই হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তো একটা বিষয় আপনাদেরকে একটু বলি, তিনি 1989 থেকে আপনার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তো 1979 আপনারা জানেন যে ইরানে ইসলামিক রিভলিউশন হয় এবং যার নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এবং এই যে রেভলিউশন সেখানে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং 1981-এ তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা যায় তখন তার যে লেগেসি সেটিকে ধরে রাখতে ইরানের এক্সপার্ট কাউন্সিল আয়াতুল্লাহ আলী খামেনিকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনয়ন দিয়েছিল আর কি। তো তারপর থেকে প্রায় ৩৬ বছর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানকে পরিচালনা করছিলেন ব্যাকগ্রাউন্ডে থেকে। তো রিসেন্টলি আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছে। এখন সবার মনে একটা প্রশ্ন যে খামেনিকে হত্যার পর ইরানের ভবিষ্যৎ কী? তো এই বিষয় নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি যে ইরানের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটি কীভাবে ফাংশন করে এবং পরবর্তী সুপ্রিম লিডার কীভাবে আপনার চুজ করা হবে। এই বিষয়টা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাছাড়া আরেকটা বিষয় একটু বলি, সেটা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল চাচ্ছে যে ইরানের যে পলিটিক্যাল সিস্টেম যেভাবে ফাংশন করে আসছিল সেটি এখন সেভাবে ফাংশন না করে ডেমোক্রেটিক একটা সিস্টেম নতুন করে ইমপ্লিমেন্ট করতে। তো এই বিষয়গুলো এখন খুব আলোচনায় রয়েছে এবং এটি ইরানিরাই নির্ধারণ করবে, কারণ ইরান কিন্তু আপনার ভৌগোলিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং একটা বড় একটা দেশ। তো এখানে আসলে যুক্তরাষ্ট্র এবং আপনার ইসরায়েল সরাসরি খুব একটা প্রভাব রাখতে পারবে না। তো ইরানের জনগণই কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এরপর দেখেন যে খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কার নাম শোনা যাচ্ছে, এই নামটা মনে রাখতে পারেন। তো দেখা যাক, আমরা এখনও ঘোষণা আসেনি। তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আমরা আগে পত্রিকা এবং সম্পাদকীয় অংশ একসাথে পড়তাম, কিন্তু এখন থেকে সম্পাদকীয় অংশগুলো আমি আলাদা আলোচনা করব। তার জন্য আপনারা আলাদা প্লেলিস্ট পাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ যে সম্পাদকীয় অংশগুলো থাকবে সেগুলো আলোচনা করে দেওয়া হবে। তারপর দেখেন যে যখন আপনার ইসরায়েলে এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, তখন সাথে সাথে ইরান এর প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেগুলোতে আপনার আক্রমণ চালায়। এবং গতকালকের ভিডিওতে কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তারপর দেখেন যে হরমুজ প্রণালী বন্ধ হলে এখনই জ্বালানি সংকটের সংখ্যা নেই। তো বিষয়টা এখন আসলে হরমুজ প্রণালী বন্ধ হবে কিনা এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত রোববার আপনার আল জাজিরাকে বলেছিলেন এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তারপর আপনারা একটু লক্ষ্য করেন যে এখনই জ্বালানি সংকটের সংখ্যা নেই, তবে রিসেন্টলি আপনার স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। তারপর থেকে এই বিষয়টা আবার আলোচনায় আসছে। এই কান্ট্রিটা ইরান, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রাষ্ট্র। মোটামুটি মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরেই সবচেয়ে বড় কান্ট্রি আপনার ইরান। এবং এখানে দেখেন এই জায়গায় আপনার হরমুজ প্রণালীর অবস্থান। তো হরমুজ প্রণালী মূলত আপনার পার্সিয়ান গল্ফ এবং ওমান উপসাগর বা পারস্য উপসাগরকে পৃথক করেছে এবং বিশ্বের তেল বাণিজ্যের প্রায় আপনার 90% এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। এজন্য এটাকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে আমরা সবাই জানি। তো এই জায়গাটি যদি আপনার ইরানের নিয়ন্ত্রণে যদি চলে যায় বা তারা বন্ধ করে দেয়, তখন কিন্তু জ্বালানি বাজারে আপনার একটা বড় সংকট সৃষ্টি হবে। তো বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন। একজন বলছে যে এলপিজিতে আপাতত স্বস্তি, মানে তাৎক্ষণিকভাবে এলপিজি সংকট নেই, তবে দীর্ঘ মেয়াদে সংখ্যা রয়েছে বলে এ খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন। এরপর একটা খবর দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে রাষ্ট্রপতিকে অভিশংসন এই বিষয়টি সংবিধানের কত নং অনুচ্ছেদে আপনার রয়েছে, এটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তারপর মতামত অংশে একটি বিষয় এসেছে যে নিয়ন্ত্রণের অনিশ্চয়তা বিনিয়োগের প্রধান বাধা। তো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে বিনিয়োগ খুব একটা আসেনি। তো এটি সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে আমরা দেখেছি।
তো এই যে ব্যাপারটা বিনিয়োগ যে না আসার যে বিষয়টা এটাকে বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ব্যাখ্যা করে থাকেন। তো মামুনুর রশীদ বলছেন যে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ সহযোগিতার কাজে প্রায় 4 দশকের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, দেশে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ার পেছনে কেবল অবকাঠামো বা বাজারের সীমাবদ্ধতা দায়ী নয়, নীতিমালার অস্পষ্টতা, অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রয়োগের অনিশ্চয়তা এবং বিভিন্ন সরকারের আমলে বিধিবিধানের সুবিধাজনক ব্যাখ্যা বা ভূমিকা রাখছে। তো আমাদের হচ্ছে রিসেন্টলি খুব আলোচনায় রয়েছে যে আমরা হচ্ছে এলডিসি থেকে বের হয়ে যাব এবং এলডিসি থেকে উন্নীত হওয়ার লক্ষ্যে হচ্ছে আমাদের যে প্রবৃদ্ধি সেটি হচ্ছে 7.5 থেকে 8% হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তো এই যে প্রবৃদ্ধি এটি আমাদেরকে রিচ করতে হলে আমাদেরকে কিন্তু বিনিয়োগ প্রয়োজন। তো বিনিয়োগ হচ্ছে সরকারি বিনিয়োগেই হচ্ছে আমরা যদি পড়ে থাকি তবে আমরা এটা কখনোই হচ্ছে রিচ করতে পারবো না। তো এই জন্য ব্যক্তিখাত নির্ভর যে ব্যক্তিখাতে হচ্ছে আপনার কার্যকর করার হচ্ছে পরামর্শ এসেছে। বলা হচ্ছে যে আপনার ব্যক্তিখাতকে কার্যকর রাখতে হলে সুষ্ঠু ও পূর্ব অনুমানযোগ্য নিয়ন্ত্রণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর অর্থ হলো স্পষ্ট এখতিয়ার নির্ধারণ এবং নীতি ধারাবাহিকতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি। তো এই বিষয়টা এসেছে আপনারা জাস্ট এভাবে কোড করতে পারেন যে নিয়ন্ত্রণ অনিশ্চয়তা বিনিয়োগের প্রধান বাধা। তো যদি বলা হয় যে বিনিয়োগ বাড়াতে আমরা কী বিষয় হচ্ছে আমরা ফলো করতে পারি, সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা কোড করে হচ্ছে দেখাতে পারেন। তারপর আমরা একটু কিছু নৈতিক প্রশ্ন নেব। তো 50 BCS আপনারা লক্ষ্য করেছেন যে অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো আপনি অপশন পড়েই হচ্ছে উত্তর করতে পারতেন। তো এই যে প্রশ্নগুলো এগুলো প্রায় হচ্ছে এরকম যে নাগরিকদের জন্য আইন প্রণয়ন করে কোনটি? এটা হচ্ছে জাতীয় সংসদ। তারপরে হচ্ছে আপনার এই যে সবার উপর আইনের অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনার আইনের প্রাধান্য। তারপর অর্থ বাণিজ্য অংশে একটা বিষয় এসেছে যে ব্যবসা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ চুক্তি। তো এখানে দেশে উৎপাদিত হবে গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট। এর জন্য হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউস ওয়ার ভিডি কোম্পানি হচ্ছে ব্যবসা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপন করবে। তো এই জন্য হচ্ছে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। তো এটি হচ্ছে গত রোববার ঢাকার ব্যবসা কার্যালয়ে হচ্ছে চুক্তি করা হয়। তো এই বিষয়টা আপনারা মনে রাখতে পারেন। এরপর লক্ষ্য করেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুস মনসুরকে সরিয়ে নতুন হচ্ছে দায়িত্ব নিয়েছেন হচ্ছে মোস্তাকুর রহমান। তিনি একজন হচ্ছে পেশায় হচ্ছে ব্যবসায়ী যতটুকু জানলাম। তো তিনি বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর এটি একটু কমেন্ট সেকশনে জানান। তো ওনার সামনে হচ্ছে কিছু চ্যালেঞ্জ রয়েছে, এই বিষয়গুলো এখানে এসেছে। প্রথমত হচ্ছে আপনি 5 ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে এই প্রক্রিয়াটি এখনও প্রায় সম্পূর্ণ হয়নি, একবিধ প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। এটি তার কাছে একটি প্রধান চ্যালেঞ্জ। তারপর হচ্ছে খেলাপি ঋণের হার বেড়ে 35 পয়েন্ট হচ্ছে 73 থেকে আপনার 6 লাখ কোটি টাকায় হচ্ছে 6.5 লাখ কোটি টাকা হচ্ছে দাঁড়িয়েছে। আমানতকারীদের আস্থা ফেরানো নতুন গভর্নমেন্টের প্রধান চ্যালেঞ্জ। এবং আরেকটা বিষয় আপনারা একটু জানাবেন সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান হচ্ছে রিজার্ভ হচ্ছে কত, এটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানি। তারপর একটু লক্ষ্য করেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতে দুশ্চিন্তায় বাংলাদেশি রপ্তানিকারকেরা। তো প্রথমত একটা বিষয় বলি যে ইরানের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই কম এবং তারপরেও হচ্ছে আপনার সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় উদ্বেগে রয়েছে হচ্ছে রপ্তানিকারকরা। বিষয়টি আসলে এখানে যে ইরানের সাথে আমাদের বাণিজ্য প্রায় হচ্ছে $1 কোটি সামান্য বেশি। তো এই যে ব্যাপারটা এটা আসলে খুব একটা বেশি না কম্পারেটিভলি, কিন্তু অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে যেমন হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে ওমান ও কাতারে প্রতি মাসে শুধু একটা কোম্পানি যার নাম হচ্ছে আপনার হিপস এগ্রো ফুড ইন্ডাস্ট্রি, তারা হচ্ছে $2 লাখ হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে থাকে। একটা কোম্পানি হচ্ছে প্রায় $2 লাখ হচ্ছে খাদ্য রপ্তানি করছে। তো এখন যে সৌদি আরব তারপরে আপনার হচ্ছে ওমান কাতারের বিভিন্ন জায়গা হচ্ছে ইরান যেভাবে মিসাইল ছুটছে, তো এটা একটা বড় হচ্ছে আপনার ঝুঁকি তৈরি করছে। এই জন্য হচ্ছে বাংলাদেশের যে বাণিজ্য রপ্তানিকারকরা রয়েছে তারা কিন্তু হচ্ছে এই বিষয়টি নিয়ে হচ্ছে দুশ্চিন্তায় রয়েছে এবং সেটি এখানে উঠে এসেছে। আরেকটি বিষয় একটু বলি সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্যে একটা নেতিবাচক হচ্ছে প্রভাব পড়ার সংখ্যা, কারণ হচ্ছে জ্বালানি নির্ভর হচ্ছে সব কিছু এবং এই জ্বালানি নির্ভর হওয়াতে আপনার যদি হচ্ছে জ্বালানি সংকট তৈরি হয় তখন হচ্ছে প্রত্যেকটা দেশে হচ্ছে এই বিষয়টার কনসিকোয়েন্সটা কিন্তু হচ্ছে ভোগ করবে। প্রতি ব্যারেল ব্যান্ড ক্রুড তেলের দাম বেড়ে প্রায় হচ্ছে $73 উঠেছে এবং চলতি বছর ইতিমধ্যে তেলের দাম প্রায় 20% বেড়েছে। তো ইরান হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি হচ্ছে $100 ছাড়াতে পারে এবং তেলের দাম বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতিও কিন্তু হচ্ছে বাড়বে। তো ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমি আসলে খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে
ইনফোগুলো তুলে ধরতে এবং খুব শীঘ্রই হচ্ছে সম্পাদকীয় কিছু অংশ নিয়ে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো যারা ভিডিওগুলো দেখছেন একটু লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।